ইপিএম প্রকল্পটা যখন চালু করা হয় তখন সরকার এবং সরকার দলীয় জোটের যে রাজনৈতিক দলগুলো ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটাকে সমর্থন দেয়নি এবং যারা বিশেষজ্ঞ ছিলেন এই বিষয়ে তারাও কিন্তু এটাকে সমর্থন দেয়নি। তারপরও এই প্রকল্পটা চালু হয় এবং আপনারা দেখেছেন এই প্রকল্প চালু হওয়ার পরে ৩,০০০ কোটি টাকার বেশি এই প্রকল্পে ব্যয় হয়েছে এবং আউটকামটা হচ্ছে ৬টা মাত্র সংসদীয় আসনে ইভিএমটা ব্যবহার করা হয়েছে এবং আপনারা এটাও দেখেছেন যে ইভিএমগুলো বেশিরভাগই অকার্যকর এবং আমরা আমাদের কমিশনের কাজে নির্বাচন কমিশন থেকে একটা ইভিএম আমরা চেয়েছিলাম পরীক্ষা করার জন্য। ইভিএম দিয়ে আমরা চালু করতে পারি ওটা নষ্ট। তো এখানে দেখেন এটা আমরা তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল না। এটা প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারী কিছু সামরিক কর্মকর্তা তারা জোর করে এটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছিল এবং এখানে তার যে সংশ্লিষ্ট টাইগার আইটি সেখান থেকে সফটওয়্যার প্রথম সাপোর্ট দেওয়া হতো এবং এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প প্রণয়ন এবং প্রকল্প স্টিয়ারিং কমিটি গঠন এবং সরাসরি ক্রয়ের যে আদেশ নির্বাচন কমিশন দেয়, পুরো প্রসেসটা এত দ্রুত হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত অস্বাভাবিক। এখান থেকে আমাদের সন্দেহ হয় যে আসলে এটা নির্বাচন কমিশনের প্রকল্প কিনা। পরে আমরা যখন কমিশনের কর্মকর্তাদের ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম তখন আস্তে আস্তে জিনিসগুলো বেরিয়ে আসলো যেটা আসলে নির্বাচন কমিশনের কোনো প্রকল্প ছিল না। এবং ইভিএম এর একটা সুবিধা আছে যে এটা বাতিল ভোটের যে সংখ্যাটা কমিয়ে আনতে পারে এবং যে ৬টা সংসদীয় আসনের এই ভোটটা হলো সেখানে আপনারা দেখবেন যে বাতিল ভোটের সংখ্যা 0 কিন্তু কারচুপি থামাতে পারে। আর ভোটের ডিফারেন্স ছিল যে ২০১৮ সালে রাতের বেলা ভোট তো ইভিএমকে দিতে পারে না কারণ ফিঙ্গারপ্রিন্ট লাগে। আপনারা দেখবেন যে ২০১৮ নির্বাচনে ভোট গ্রহণের শতকরা হার ছিল ৮০.৮০, ইভিএম এটা ছিল ৫০.৫২, ৩০ ভাগ পার্থক্য। কিন্তু নির্বাচন হলো কিন্তু শুধুমাত্র ৬টা আসনে, বাকি আসনগুলিতে এটা হলো না। কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল এটা এই প্রকল্পটাকে চালু রাখা যাতে কিছু টাকা রাষ্ট্রের এখানে ব্যয় করা যায়। এবং আমরা যখন কমিশনের সচিবদের অবসরপ্রাপ্ত কয়েকজন জিজ্ঞেস করলাম, কেউ কেউ বললেন যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে এটা নাকি লোকসান দিচ্ছে, এটাকে লাভবান করার জন্য এই প্রকল্পটা হাতে নিয়েছে। এবং আমরা যখন বিভিন্ন সবার কার্যবিবরণীগুলি দেখলাম ইভিএম এর দাম কত হতে পারে এটা নিয়ে তারা লিখেছেন ইভিএম বাজারে সহজলভ্য নয়, ইন্টারনেটে সার্চ দিয়ে তারা কিছু পান নাই। আপনারা যে কেউ আজকে গুগলে গিয়ে যদি সার্চ দেন ইভিএম ম্যানুফ্যাকচারিং এটাতে সার্চ দেন ১৭টা প্রতিষ্ঠান পাবে, তারা একটা প্রতিষ্ঠানে খুঁজে পায় নাই। তারা সেনাবাহিনীকে তারা দায়িত্ব দিয়েছে, দাম তারা ঠিক করে দিবে। প্রকল্প এটা কিন্তু ইভিএমটা ব্যবহার করে নির্বাচন কমিশন। আপনারা দেখবেন ইন্ডিয়াতে ইভিএমটা ব্যবহার করা হয় ওই সময় বাংলাদেশের মূল্যমান এটার দাম ছিল ২০,০০০ টাকা, আমাদের তো দাম পড়লো ২,৩০,০০০ টাকা এবং ৩১ এই মাঝখানে দামটা পড়েছে, যেটা অত্যন্ত অস্বাভাবিক। এবং দাম অনুপাতে এটা কিন্তু কোনো সেবা এবং কোনো রকমের মান ছিল না। আমরা সবাই জানি এটা ত্রুটিপূর্ণ। এবং এই যে প্রকল্পটা যে চালু হয়েছে ইভিএম গুলো বানিয়ে কোথায় রাখবে, ইভিএম এর সফটওয়্যার সাপোর্ট কিভাবে দিবে, কোনো কিছু এর মধ্যে বলা ছিল। মানে এটা আকাশ থেকে এসে বললো আর বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেওয়া হলো, আজকে বিল একদিনের মধ্যে টাকা চলে যাচ্ছে অ্যাকাউন্টে এবং তারা সেটা ওই স্টেট ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে পুরো ইভিএম এর সমাচার, যেটা নির্বাচনে কাজে লাগে নাই। আমাদের ৩,০০০ কোটি টাকা বেশি এখানে অপচয় করা হয়েছে কারণ পুরাটা নির্বাচন কমিশনের সাহায্য ছিল। যদি এটা তাদের প্রকল্প ছিল না কিন্তু তারা কোথাও কোনো মিটিংয়ে তারা কেউ বিন্দুবাদ পোষণ করেন না যে এটা আমরা মানছি না বা এটা এই প্রকল্পটা গ্রহণ করা ঠিক না বা এটা অস্বাভাবিক দাম, এটা মানসম্মত না, কেউ এই ধরনের কোনো কথা কোনো মিটিংয়ে